আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝখানে একটা হেলিকপ্টার আর 3টে স্পিডবোট রেস্কিউ টিমকে সাথে করে নিয়ে একটা ক্র্যাশ সাইটের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে আমরা জানতে পারি যে একটা নাসার ক্যাপসুল অ্যাক্সিডেন্ট করে এই সমুদ্রের মাঝে ল্যান্ড করেছে। তো এই পুরো টিম যাচ্ছে অ্যাস্ট্রোনট স্যামকে রেস্কিউ করতে। তো ফাইনালি এই রেস্কিউ টিম তাকে উদ্ধার করে নৌকাতে তুলে নেয় আর সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। তো এখানে কিছুক্ষণ পর স্যামের জ্ঞানও ফিরে আসে, কিন্তু তার খুবই মাথা ঘুরতে থাকে। সে যখন আশেপাশে তাকায় তখন সে রীতিমতো শক হয়ে যায়। সে দেখতে পায় যে একটা কলম ট্রের উপরে বাতাসে ভেসে চলেছে। সে ওটাকে ধরতে যাবে, ঠিক তখনই কিছু লোক রুমের ভেতরে চলে আসে আর তার মনোযোগ অন্যদিকে সরে যায়। সে যখন আবারও ওদিকে তাকায় তখন সে দেখতে পায় যে কলমটা ট্রের উপরেই পড়ে আছে। এরপর স্যাম একেবারে বমি করে ফেলে আর তখন ডাক্তার তাকে বলে যে দেখো, এটা একেবারেই নর্মাল। তারা তাকে কিছু প্রশ্ন করতে থাকে যাতে করে তার মেন্টাল হেলথ তারা চেক করতে পারে। তখন স্যাম তাদেরকে ওই বাতাসে ভাসতে থাকা কলমের ব্যাপারটা জানিয়ে দেয়। তো এখানে ডাক্তার তাকে বুঝিয়ে বলে যে স্পেস থেকে ফেরার পরে এই ধরনের অ্যান্টি গ্র্যাভিটি হ্যালুসিনেশন হওয়াটা খুবই নর্মাল একটা ব্যাপার, এটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। তো এখানে আমরা দেখতে পাই যে এই দুর্ঘটনার কারণে স্যামের হাত ফুলে গেছে। ডাক্তারেরা জানতে চায় যে আসলে স্পেসে তোমার সাথে হয়েছিলটা কি। তখন স্যাম নিজের কাহিনী বলতে শুরু করে। স্যাম বলে যে মিশন কন্ট্রোল থেকে আমি কিছু নির্দেশনা পাচ্ছিলাম আর সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আমি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছি। স্যামের মনে হচ্ছিল যে ক্যাপসুল নিচে পড়ার সময় সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু সে নিজে এই ব্যাপারে পুরোপুরি শিওর না, কারণ তার তো জ্ঞান ছিল না। তো এখানে ডাক্তার তাকে বলে যে হ্যাঁ, সত্যি কোনো একটা জিনিস তোমার ক্যাপসুলের সাথে ধাক্কা খেয়েছিল, সেটা ফুটো করে ক্যাপসুলের ভেতরে ঢুকে তোমার হেলমেটটাও ভেঙে ফেলেছে। তবে আমরা এখনও জানি না যে ওই জিনিসটা কী ছিল, তবে মনে হচ্ছে ওটা কোনো উল্কাপিণ্ডের ছোট টুকরো হতে পারে। তোমার স্পেস স্যুটে যে ধূলিকণাগুলো পাওয়া গেছে সেগুলো আমরা অ্যানালাইজ করছি। আমরা দেখি কোনো উত্তর যদি খুঁজে পেয়ে যাই তাহলে তোমাকে অবশ্যই জানানো হবে। তো কিছুক্ষণ পর স্যামের সঙ্গে দেখা করার জন্য তার হাজব্যান্ড মার্ক আর তাদের একমাত্র মেয়ে ইজি সেখানে চলে আসে। কিন্তু যেহেতু স্যাম এখনও কোয়ারেন্টাইনে ছিল, তাই সে তাদের সাথে শুধুমাত্র কাচের দেয়ালের অপর পাশ থেকেই কথাবার্তা বলতে পারে। তার বাবা উইলিয়ামও সেখানে তার সঙ্গে দেখা করতে এসেছিল আর তিনি তাকে জানায় যে পেন্টাগনও নাসার সাথে এই ইনভেস্টিগেশনে যুক্ত হচ্ছে, কারণ তুমি যখন পৃথিবীতে প্রবেশ করছিলে তখন তারাও কিছু অদ্ভুত রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে পেরেছিল। তোমার জন্য একটা সরকারি বাড়িও ঠিক করা হয়েছে যাতে করে রিপোর্টারদের কোনো ঝামেলা ছাড়াই তুমি সেখানে শান্তিতে রিকভার করতে পারো। তাদের এই কথাবার্তার মাঝখানে একজন ডাক্তার সেখানে এসে স্যামকে আরও কিছু টেস্ট করার জন্য নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে স্যাম কাচের উপর থেকে ইজির হাত স্পর্শ করে আর তাকে বলে যে মা, আমি জলদি তোমার কাছে ফিরে আসব। তো ফাইনালি যখন স্যামের হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় হয় তখন পুরো একটা কনভয় তাকে একটা বাড়িতে নিয়ে যায়, যেটা একেবারেই নিরিবিলি আর ফাঁকা একটা জায়গাতে অবস্থিত ছিল। এখানে মিশেল নামের একজন তাকে এই পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায় আর বলতে থাকে যে সরকার এই জমিটা 1950-এর দশকে অস্ত্র পরীক্ষা করার জন্য কিনেছিল, আর এখন এটা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা ডিপ্লোম্যাটদের থাকার জন্য নিরাপদভাবে ব্যবহার করা হয়। তো বাড়ির বাইরে একটা টেলিস্কোপও লাগানো ছিল যাতে করে স্যাম স্পেসকে কোনোভাবেই মিস না করে, সে যেন প্রতিদিন আকাশ ঠিকমতো দেখতে পারে। কিন্তু সে যখন টেলিস্কোপটা ব্যবহার করতে যায় তখন সে তার কানে খুবই তীক্ষ্ণ একটা আওয়াজ শুনতে পায় আর সাথে সাথে তার মাথা ঘুরতে শুরু করে। সেই সাথে তার মাথার ভেতরে অদ্ভুত আর অচেনা কিছু স্মৃতি ভেসে ওঠে। তখন মিশেল তাকে বুঝিয়ে বলে যে চিন্তা করো না, এটা খুবই সাধারণ একটা বিষয়। স্পেস থেকে ফিরে আসলে এমন হ্যালুসিনেশন হওয়া একেবারেই স্বাভাবিক। তো এরপর আওয়াজটা গায়েব না হওয়া পর্যন্ত মিশেল তাকে সামলে রাখে। তো পরবর্তীতে মিশেল তাকে মনে করিয়ে দিয়ে বলে যে তোমার কিন্তু আরও কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন নাক দিয়ে রক্ত পড়া বা হ্যালুসিনেশন কিছুটা বেশি হওয়া। তুমি যদি আবারও কাজে ফিরতে চাও তাহলে তোমাকে এখন পুরোপুরিভাবে রিকভারির দিকে ফোকাস করতে হবে, কারণ 2 মাস পরে তোমার অ্যাসেসমেন্ট টেস্ট করা হবে আর সেই টেস্টে তুমি পাস করলে তবেই পুনরায় কাজে জয়েন করতে পারবে। এছাড়াও ডাক্তার প্রতিদিন সকালে তোমার চেক আপের জন্য এখানে চলে আসবে। এরপর পুরো টিম সেখান থেকে চলে যায় আর স্যামের ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে নিজের টেম্পারেচার চেক করে দেখে, কিন্তু তার গায়ে কোনো জ্বর ছিল না। এরপর সে নিজের ব্যান্ডেজ সরিয়ে হাতের দিকে তাকায় আর সেখানে সে একটা গভীর ক্ষত দেখতে পায়। তারপর সে নিজের জিনিসপত্রগুলো আনপ্যাক করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে, তাই তাকে এখানেই থেমে যেতে হয়।
রক্ত মোছার জন্য সে কাপড় নিতে কিচেন রুমে চলে যায় আর ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড ভেলের একটা ভিডিও কল চলে আসে। ভেলের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে স্যাম একেবারে চুপচাপ হয়ে যায় আর কয়েক সেকেন্ড ধরে পেছনের উঠোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভেল ভিডিও কলে তাকে ডাকতে থাকে, স্যাম স্যাম কি হয়েছে তোমার? যতক্ষণ না স্যামের ঘোর কাটে ভেল তাকে এভাবেই ডাকতে থাকে। জ্ঞান ফিরে আসলে স্যাম ভিডিও কলে ভেলকে বলে, আরে সরি, আমার মনে হলো বাইরে বোধহয় কিছু একটা আছে। এরপর স্যাম যখন অন্য একটা রুমে চলে যায় তখন সে বাইরের অন্ধকারে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পায়। এখানে ভেল স্যামকে বলে যে শোনো, তুমি তোমার এই সমস্যাগুলোর কথা একটু কম করে মনে করতে থাকো আর ডাক্তারদেরকেও এসব কিছু এত বেশি বলার দরকার নেই, যাতে করে তুমি খুবই তাড়াতাড়ি আবারও নিজের কাজে ফিরতে পারো। তো যাই হোক, ভিডিও কল শেষ হবার পরে হঠাৎ করেই ঘরের লাইটসগুলো ফ্লিকার করতে শুরু করে আর একটা রুম থেকে খুবই জোরে একটা আওয়াজ চলে আসে। স্যাম যখন ওই রুমে দেখতে চলে যায় তখন সে দেখতে পায় যে মেঝেটা একেবারে কাদামাটি আর বৃষ্টির পানিতে ভরে আছে। একটা চেয়ার উল্টে আছে আর পেছনে উঠোনের দরজাটা খোলা রয়েছে। স্যাম বাইরে চলে যায় আর জঙ্গলের ভেতরে কিছু একটাকে নড়াচড়া করতে দেখে, কিন্তু জিনিসটা সাথে সাথে গায়েব হয়ে যায়। স্যাম জঙ্গলের ভেতরে গিয়ে সেই জিনিসটা দেখার চেষ্টা করে আর সে ওখানে একটা পাথরও ছুঁড়ে মারে, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে ওই রহস্যময় জিনিসটা এখন তার ঘরের ছাদের উপরে বসেছিল। তো হঠাৎ করে স্যাম আবারও সেই তীক্ষ্ণ আওয়াজটা শুনতে পায় আর তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে, যেখানে সে দেখতে পায় যে কিছু লোক একটা অন্ধকার ক্র্যাশ সাইটে হাঁটাহাঁটি করছে। আর পরদিন সকালে স্যাম যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় যে তার হাতে কোনো ব্যান্ডেজ নেই আর তার হাতের সেই ক্ষতটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। সে যখন সকালের নাস্তা বানাচ্ছিল তখন সে দেখতে পায় যে একটা ডিম কাউন্টারের উপরে বাতাসে ভেসে বেড়াচ্ছে। স্যাম যখন ডিমটাকে স্পর্শ করে তখন সেটা কাঁপতে শুরু করে আর ঠিক তখনই মেডিকেল টিম সেখানে চলে আসে আর ডিমটা কাউন্টারের উপরে পড়ে ভেঙে যায়। তো যাই হোক, সকালবেলা বাকি সময়টা স্যামের বিভিন্ন টেস্টের মাধ্যমে কেটে যায়। তো এক্সারসাইজ করার সময় স্যামের পায়ে আবারও প্রচণ্ড ব্যথা হতে থাকে, তবে সে ডাক্তারদেরকে এইসব ব্যাপারে বেশি কিছু বলে না। সে ডাক্তারদেরকে বলে যে না, তেমন কোনো সিরিয়াস ব্যাপার না, শুধুমাত্র হয়তো একটু মচকে যেতে পারে। তো যাই হোক, টেস্ট শেষ হবার পরে সে তার শরীরের ব্যথার জায়গাগুলোতে বরফ লাগিয়ে দিয়ে শুয়ে থাকে। তো এখানে মিশেল আবারও তার কাছে ক্ষমা চেয়ে বলে যে সরি, টেস্টগুলো একটু বেশি কঠিন ছিল, কিন্তু এই ডেটাগুলো স্পেস প্রোগ্রামের জন্য অনেক বেশি মূল্যবান। সে স্যামকে জিজ্ঞাসা করে যে তোমার কি আর কোনো সমস্যা হচ্ছে? স্যাম তখন মিথ্যে কথা বলে যে না, আমি একেবারে ঠিক আছি। তো যাই হোক, এখন মেডিকেল টিম চলে যাওয়ার পরে স্যাম মার্ককে কল করে আর তাকে বলে যে মার্ক, আমি পুরোপুরি সুস্থ হবার পরে তোমাদের সাথে একটা ফ্যামিলি ট্রিপে যেতে চাই। কিন্তু মার্ক বলে যে ফ্যামিলি ট্রিপের আইডিয়াটা একেবারেই বাজে, কারণ ভবিষ্যতে যদি আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে ইজির জন্য আমাদের একসঙ্গে দেখাটা আরও বেশি কষ্টের হয়ে যাবে। কথাটা শুনে স্যামের প্রচণ্ড খারাপ লাগে। সে বলে যে আমরা তো এখন সব কিছু ঠিক করার চেষ্টা করছি, তাহলে কেন ট্রিপে যেতে পারবো না? কিন্তু মার্ক তাকে মনে করিয়ে দিয়ে বলে যে তুমি কি ভুলে গেছো, আমরা ইজিকে প্রায় হারিয়েই ফেলেছিলাম আর তারপর থেকে সব কিছু অনেক বেশি কঠিন হয়ে গেছে। তুমি মাসের পর মাস ট্রেনিংয়ের জন্য দূরে বসবাস করো, তারপর স্পেসে চলে যাও। আমি জানি সুযোগ পেলেই তুমি আবারও নতুন কোনো মিশনে চলে যাবে, তাহলে আমাদের এই সম্পর্কটা রেখে কি লাভ বলো? আমি তো তোমাকে কখনো কাছেই পাই না। স্যাম খুবই অস্থির হয়ে বলে যে তোমরা দুজন আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি চাই ইজি এমন একটা পরিবার পাক যেটা সে আগে কখনো পায়নি। সে একসঙ্গে বাবা মা দুজনকেই যেন পায়। তো এখানে আমরা জানতে পারি যে ইজি আসলে তাদের দত্তক নেয়া মেয়ে ছিল, কারণ তাদের নিজেদের কোনো সন্তান হতে পারতো না। কিন্তু মার্ক তাকে বুঝিয়ে বলে যে দত্তক নেয়াটা আমাদের সেই সুখটা দিতে পারেনি যেটা আমরা নিজেদের সন্তানের কাছ থেকে পাবো ভেবেছিলাম। ঠিক তখন ইজি তাদের কথার মাঝখানে এসে নিজের আঁকা একটা ফ্যামিলির ছবি দেখায়, যেখানে তাদের সাথে স্পেসের কিছু মানুষও আঁকা ছিল। পরবর্তীতে স্যাম জঙ্গলের ভেতরে একটু হাঁটতে বেরিয়ে পড়ে আর সেখানে গিয়ে সে আবারও ওই তীক্ষ্ণ আর ব্যথাদায়ক আওয়াজটা শুনতে পায়। তার মাথার ভেতরে ধোঁয়ায় ভরা একটা জায়গায় একটা সার্চ টিমের ছবি ভেসে ওঠে। আর যখন সব কিছু থেমে যায় তখন স্যাম নিচে তাকায় আর পাতার নিচে একটা ক্যাবল দেখতে পায়। সে ওই ক্যাবল ধরে ধরে এগোতে থাকে আর একটা পাথর খুঁজে পায় যেটার ভেতরে একটা লাইট জ্বলছিল।
সে যখন পাথরটা হাতে তুলে নেয় তখন সে বুঝতে পারে যে এটা একটা নকল পাথর, এর নিচে আসলে একটা ক্যামেরা লুকানো আছে। স্যাম খুবই ঘাবড়ে গিয়ে আশেপাশে তাকায় আর দ্বিতীয় আরও একটা কেবল দেখতে পায়। সেটা ফলো করে সে আরও একটা নকল পাথর দেখতে পায় যেটার ভেতরেও আগের মতোই ক্যামেরা লুকানো ছিল। সে যখন ওখান থেকে ফিরে আসতে চায় তখন একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে তার বিছানায় আবিষ্কার করে। তার মাথায় এখন প্রচণ্ড ব্যথা হতে থাকে আর সে বুঝতে পারে যে তার চুলে আসলে রক্ত লেগে আছে। তখনই সে দেখতে পায় যে বাইরে কেউ একজন আছে আর একজন লোক তার রুমের ভেতরে চলে আসে। লোকটা তাকে বলে যে আমরা তোমাকে বাইরে অজ্ঞান অবস্থায় পেয়েছি আর তারপর ভেতরে নিয়ে এসেছি। স্যাম তখন তাকে জিজ্ঞাসা করে, কে আপনি? তখন আমরা জানতে পারি যে এই লোকটা আসলে তার বাবা উইলিয়াম ছিল। উইলিয়াম তাকে বলে যে আমি যখন বাড়িতে আসি আর বাড়িটা ফাঁকা দেখতে পাই তখন আমি সার্চ টিমকে ডেকে পাঠাই। সে স্যামকে বকা দিয়ে বলে যে তুমি একেবারে রেস্ট নিচ্ছ না, এসব ঘোরাঘুরি বন্ধ করে নিজের শরীরের দিকে খেয়াল দাও। স্যাম যখন তার বাবাকে ওই ক্যামেরাগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন উইলিয়াম বলে যে আমি নাসাকে এই বাড়ির সকল ডিটেলস খুলে বলিনি, কারণ আমি ভাবতেই পারিনি যে তুমি এত কিছু খুঁজে বের করবে। এরপর উইলিয়াম তাকে নিচে নিয়ে যায় আর ফার্নিচারের পেছনে লুকানো একটা গোপন জায়গা খুলে দেখায়। সে বলে যে এটা আসলে একটা সেফ হাউস। নিচে আরেকটা সিঁড়ি পার হয়ে তার একটা বড় এরিয়াতে পৌঁছে যায় যেখানে থাকার জন্য অনেকগুলো লিভিং কোয়ার্টার বানানো ছিল। পেছনের রুমটা হলো সেন্ট্রাল সিস্টেম, যেটা কিনা নিজস্ব পাওয়ার সোর্সেই চলতে পারে। উইলিয়াম কম্পিউটার অন করে আর স্যামকে দেখায় যে বাড়ির আশেপাশে অনেকগুলো সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। ইমার্জেন্সির সময় বিল্ডিংটা নিজেকে 3 লেয়ারের শক্ত ম্যাটেরিয়ালের পেছনে লক করে ফেলতে পারে। এখানে একটা ডিফেন্স সিস্টেমও রয়েছে। কিন্তু উইলিয়াম তার মেয়েকে বলে যে স্যাম দেখো, এত সব কিছু থাকার পরেও আমি তোমাকে আশ্বস্ত করছি এই সব কিছুর কোনোটারই তোমার কখনোই দরকার পড়বে না। তো যাই হোক, এখন এই পুরো টিম চলে যাওয়ার পরে ক্যামেরার স্ক্রিন গ্লিচ করতে শুরু করে। আর এখন উইলিয়াম চলে যাবার পরে স্যাম নিজের হাতের অবস্থাটা চেক করে দেখে আর দেখতে পায় যে ক্ষতটা এখন তার কনুই পর্যন্ত পৌঁছে গেছে। সে ওইটার ছবি তুলে ভেলকে পাঠিয়ে দেয় আর নিজের ঔষধগুলো খেয়ে নেয়। আর এখন ভেল রিপ্লাই দিয়ে বলে যে আরে তুই শুধু শুধু টেনশন করছিস, একটু বরফ লাগিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন সন্ধেবেলায় স্যাম বাইরে জাকুজিতে বসে রিল্যাক্স করতে থাকে আর তখনই খুবই জোরে বাতাস বইতে শুরু করে। কিন্তু হঠাৎ করে বাতাস থেমে যায় আর জঙ্গল থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে থাকে। ঠিক 1 সেকেন্ড পরে আবারও বাতাস বইতে শুরু করে আর এইসব কিছু দেখে স্যাম খুবই চিন্তায় পড়ে যায়। সে ভেতরে এসে মার্ককে কল করে কিন্তু সেটা ভয়েস মেইলে চলে যায়। আর ঠিক তখনই ঘরের লাইটসগুলো আবারও ফ্লিকার করতে শুরু করে। স্যাম একটা ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে বেলকনিতে চলে যায় কিন্তু সে সেখানে অদ্ভুত কোনো কিছুই দেখতে পায় না। সে যখন আবারও ঘরের ভেতরে যায় তখন লাইটসগুলো বন্ধ হয়ে যায় আর দরজার কাছে সে অদ্ভুত একটা দানবকে দেখতে পায়। সে আসলে কি দেখছে সেটা বুঝতে তার কয়েক মুহূর্ত সময় লেগে যায়, কিন্তু সে যখন আবারও ওদিকে তাকায় তখন দেখে সেই দানবটা গায়েব হয়ে গেছে। এরপর লাইটসগুলো আবারও জ্বলে ওঠে আর স্যাম ভয় পেয়ে গেলেও দরজা খুলে আরও একবার চেক করে দেখে। সে ফ্ল্যাশ লাইট দিয়ে আশেপাশে দেখতে থাকে কিন্তু এবারও সে সেখানে কোনো কিছুই দেখতে পায় না। সে ভেতরে এসে দরজা লক করে দেয় আর অ্যালার্ম সিস্টেম অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু বেডরুমে যাওয়ার সময় এই হাউসের এআই অ্যানাউন্স করে যে সিকিউরিটি ব্রেক হয়ে গেছে আর এই ঘরের লকডাউন শুরু হয়ে গেছে। মেটাল প্যানেলগুলো সকল দরজা আর জানালার উপর দিয়ে বন্ধ হয়ে যায় আর স্যাম ঘরের ভেতরে আটকা পড়ে যায়। সে সাথে সাথে ফোন দিয়ে কল করার চেষ্টা করে কিন্তু দেখতে পায় যে নেটওয়ার্ক একদম ডেড হয়ে গেছে। আর ঠিক তখনই সে আবারও ওই তীক্ষ্ণ চিৎকার করার মতো আওয়াজটা শুনতে পায় যেটা তার কানে খুবই ব্যথা দিতে থাকে। এখন পেছন থেকে কিছু একটার আওয়াজ আসে কিন্তু সে যখন ঘুরে তাকায় তখন সেখানে কিছুই ছিল না। এরপর পাশের রুম থেকে গোঙানির মতো আওয়াজ আসতে থাকে, তাই ঘাবড়ে গিয়ে স্যাম দৌড়ে নিচে চলে যায়। আর তখন দানবটা খুবই দ্রুত তার পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। স্যাম পাওয়ার সুইচ চেপে ধরে কিন্তু কোনো কাজ হয় না, কারণ এক্সিট ডোরগুলো একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই তার সামনে থাকা দরজার হ্যান্ডেলটা নড়তে শুরু করে, কিন্তু সে যখনই ফ্ল্যাশ লাইটটা ওইদিকে মারে তখন আবারও সব কিছু শান্ত হয়ে যায়। কিছুক্ষণ ইতস্তত করার পরে সে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় আর এদিকে লাইটসগুলো তখনও ফ্লিকার করতে থাকে আর জানালার কাছে একটা গাছ নড়তে থাকে।
স্যাম ভয় পেয়ে যায় আর তার হাত থেকে ফ্ল্যাশলাইটটা নিচে পড়ে যায়। সে ওটা মাটি থেকে তুলে নেয় আর যখনই সে গাছটার দিকে তাকায় সে দেখতে পায় একটা ভয়ঙ্কর দানবীয় হাত। আর এটা দেখে স্যাম চিৎকার করে নিচে দৌড়াতে শুরু করে আর সে সিক্রেট এন্ট্রেন্সটা খুলে ফেলে আর বাংকার এরিয়াতে সে দৌড়ে চলে যায় যাতে সে সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করতে পারে। প্রথমে স্ক্রিনগুলো তো কাজ করছিল না, কিন্তু সে একটা সুইচ প্রেস করে আর সব কিছু অন হয়ে যায়। ক্যামেরাতে সে দেখতে পায় যে বাড়ির বাইরে ঘাসের উপরে একটা ভয়ঙ্কর দানব ঝুঁকে আছে, কিন্তু লাইটস ফ্লিকার করার সাথে সাথে দানবটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর হঠাৎ করে ফোনের শব্দে স্যামের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে আসলে এতক্ষণ কম্পিউটার ডেস্কের উপরে ঘুমিয়ে পড়েছিল। সে দৌড়ে উপরে চলে যায় আর দেখতে পায় যে উইলিয়াম তার টিম নিয়ে সেখানে চলে এসেছে। স্যাম তাকে বলে যে বাবা, জেনারেটরে কিছু একটা প্রবলেম হয়েছে। উইলিয়াম তাকে বলে যে হ্যাঁ, আমরা কিছু ব্ল্যাকআউট ডিটেক্ট করেছি। এরপর সে তার টিমকে এইসব কিছু ঠিক করার জন্য কাজে লাগিয়ে দেয়। স্যাম তাকে বলে যে এই ঘরের ভেতরে কেউ একজন এসেছিল। তখন উইলিয়াম তাকে বলে যে আমি সিকিউরিটি ফুটেজ ভালোভাবে চেক করে তোমাকে জানাচ্ছি। এরপর আবার স্যামের টেস্ট শুরু হয়ে যায় আর মিশেল আবারও স্যামের ক্ষতটা দেখে আর বলে যারে, এটাকে তো নর্মাল মনে হচ্ছে না। তাই সে এক্স রে করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে দেয়। আর কিছুক্ষণ পর মার্ক আর ইজি স্যামের সঙ্গে দেখা করতে আসে। উইলিয়াম যখন তার নাতনির সাথে একটু সময় কাটাতে থাকে তখন মার্ক আর স্যাম জঙ্গলের দিকে একটু প্রাইভেট কথা বলার জন্য চলে যায়। স্যাম তাকে বলে যে মার্ক, আমি এখানে একটা দানবকে দেখতে পেয়েছি যেটাকে এই পৃথিবীর কোনো কিছু বলে মনে হচ্ছিল না। আমার মনে হয় আমার সাথে স্পেস থেকে কোনো এলিয়েন পৃথিবীতে চলে এসেছে, কারণ আমার মিশনটাই ছিল স্পেসে গিয়ে সিগন্যাল ব্রডকাস্ট করা, যাতে করে কোনো ইন্টেলিজেন্ট এলিয়েন যদি থেকে থাকে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো এখন মার্ক কিছু একটা বলতেই যাবে আর ঠিক তখনই ইজি সেখানে চলে আসে। এরপর উইলিয়াম আর স্যাম মিলে সিকিউরিটি ক্যামেরা চেক করতে শুরু করে দেয়। স্যাম যখন স্ক্রিনে দানবটাকে দেখতে পায় তখনই সিকিউরিটি স্ক্রিনগুলো গ্লিচ করতে শুরু করে, কিন্তু ঘাসের উপরে কোনো দানব কারো চোখে পড়ে না। উইলিয়াম তাকে বলে যে তুমি অতিরিক্ত স্ট্রেসের কারণে হ্যালুসিনেট করছো, তোমার এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। উইলিয়াম উপরে চলে যাবার পরে স্যাম কম্পিউটার দিয়ে পুরো বাড়িটা স্ক্যান করায়। সিস্টেম ডিটেক্ট করে যে বাড়ির ভেতরে মোট 9 জন মানুষ রয়েছে, ঠিক ততজনই যতজন তার পরিবার আর উইলিয়ামের টিমে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ইজি, মার্ক আর স্যাম জঙ্গলের ভেতরে একটু হাঁটতে চলে যায়। মার্ক অনেকদিন পরে স্যামের প্রতি একটু ভালোবাসাও দেখায়, তবে হঠাৎ করে তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায় আর দেখতে পায় ইজি সেখানে নেই, সে গায়েব হয়ে গেছে। তারা দুজন খুবই ঘাবড়ে যায় আর তাকে খুঁজতে শুরু করে দেয়। আর ঠিক তখনই ইজি হাতে একটা মরা পোকা নিয়ে হঠাৎ করে তাদের পেছনে এসে দাঁড়ায়। আর এরপর জঙ্গলের সমস্ত পোকাগুলো একসাথে চিৎকার করতে শুরু করে। আর এই সব কিছু দেখে এই পুরো পরিবার খুবই ভয় পেয়ে যায়। তারা বাড়ির দিকে দৌড়াতে থাকে আর তারা যখন দৌড়াচ্ছিল তখন তারা রীতিমতো শক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে হাজার হাজার পোকা জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের চারপাশে উড়ছে। তারা কোনো রকমে বাড়ির ভেতরে ঢুকে যায় আর খুবই আতঙ্কের সাথে দেখতে পায় যে সমস্ত পোকা জানালার কাচের সঙ্গে আটকে যাচ্ছে। পোকাগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল যে বাইরের সূর্যের আলো পর্যন্ত ব্লক হয়ে যায়। কয়েক মিনিট পরে সমস্ত পোকা হঠাৎ করে আবার গায়েব হয়ে যায়, কিন্তু জানালার কাচগুলো একদম আঠালো আর চটচটে হয়ে যায়। স্যাম আর মার্ক যখন চেক করে তখন তারা দেখতে পায় যে সমস্ত পোকাগুলো জানালার বাইরে মরে পড়ে আছে। কিছুক্ষণ পর ক্লিনিং টিম এসে সব কিছু পরিষ্কার করতে শুরু করে আর একজন নাসার অফিসার থিওরি দেয় যেটা হয়তো এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স বা পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে হয়ে গেছে। স্যাম তখন তার ক্যাপসুল টেস্টের রেজাল্টের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমার টেস্টের রেজাল্ট কি এসেছে, কিন্তু ল্যাবের কাছে তখন পর্যন্ত কোনো আপডেট ছিলই না। মার্ক তখন ইজিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাবার আগে সে কথা দেয় যে রাতে আমরা দুজন আবারও তোমার সঙ্গে দেখা করতে আসব। এরপর স্যাম তার পায়ে একটা অদ্ভুত ব্যথা অনুভব করে আর সে যখন জুতো খোলে তখন দেখতে পায় যে তার পায়ের আঙুল থেকে রক্ত বের হচ্ছে। সে সাথে সাথে বাথরুমে দৌড়ে যায়, মোজা খোলে আর ক্ষতস্থানটা ধুতে শুরু করে, কিন্তু কাছ থেকে দেখার পরে সে বুঝতে পারে যে ক্ষতস্থানটা তার পুরো পায়ের উপর দিক পর্যন্ত ছড়িয়ে পড়ছে। সে যখন পায়ের আঙুলটা স্পর্শ করে তখন তার নখটা একেবারে খসে পড়ে যায় আর সে যন্ত্রণায় একেবারে চিৎকার করে ওঠে।
ব্যান্ডেজ লাগানোর পরে স্যাম তার আহত হাতটার উপরে বরফ চেপে ধরে আর ঠিক তখনই লাইটসগুলো আবারও ফ্লিকার করতে শুরু করে দেয়। তাই সে এবার ভয় পেয়ে একটা টেবিল টেনে দরজার সামনে এনে আটকে দেয়। এরপর সে ইন্টারনেটে এই অদ্ভুত পোকাগুলোর অদ্ভুত কাজকারবারের ব্যাপারে সার্চ করে আর সে একটা আর্টিকেল পড়ে জানতে পারে যে ম্যাগনেটিক ডিস্টারবেন্স বা চৌম্বকীয় শক্তির গোলযোগের কারণে এমনটা হতে পারে। আর তাছাড়াও কিছু মানুষ এটাকে ইউএফও বা এলিয়েনের একটা কানেকশন হিসেবেও মিলিয়ে থাকে। তাছাড়াও আর্টিকেলের ছবিগুলোতে সে এমন কিছু মানুষ দেখতে পায় যাদের শরীরে ঠিক তার মতোই কালো রঙের ক্ষত রয়েছে। এসবের মধ্যে স্যাম তার পিঠের পেছনে কিছু একটা অদ্ভুত অনুভব করে, তাই সে বাথরুমে দৌড়ে চলে যায় আর আয়নাতে দেখে যে ওই কালো দাগটা এখন তার কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে। লাইটসগুলো আবারও ফ্লিকার করতে শুরু করে দেয় আর সে সাথে সাথে অ্যালার্ম অ্যাক্টিভেট করে দেয় আর দৌড়ে নিচে চলে যায়। এ সময় অন্য রুমগুলো থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করে আর ঠিক তখনই মার্ক তাকে কল করে আর বলে যে আমি রাস্তায় আছি, তোমার সঙ্গে দেখা করতে আসছি। স্যাম তাকে ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করে যে মার্ক, আমি কি একটা ভালো মা হতে পেরেছিলাম? কথাটা শুনে মার্ক খুবই কনফিউজড হয়ে যায়। এদিকে লাইটসগুলো আবারও খারাপ হতে শুরু করে আর এই হাউসে অ্যানাউন্স করে যে আরেকটা সিকিউরিটি ব্রিজ হয়েছে। আর এর পর আবারও লকডাউন শুরু হয়ে যায়। আর এখন স্যাম মার্ককে বলে যে মার্ক, এই বাড়ির ভেতরে কিছু একটা আছে। ঠিক তখনই সে কিছু একটার আওয়াজ শুনতে পায় যেগুলো আস্তে আস্তে তার আরও কাছে আসতে থাকে আর দেখতে দেখতে ফোনে মার্কের আওয়াজটা অদ্ভুত আর অস্পষ্ট একটা শব্দে পরিণত হয়। স্যাম বাংকারের দিকে সিঁড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার পিঠে খুবই মারাত্মক একটা ব্যথা শুরু হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। স্যাম সিঁড়ি থেকে গড়িয়ে একেবারে নিচে পড়ে যায় আর যখন সে নিজের পিঠ স্পর্শ করে তখন তার হাতে অদ্ভুত আঠালো একটা জিনিস লেগে যায় আর তার ফোনটাও ততক্ষণে ভেঙে যায়। আর সে যখন উপর থেকে আওয়াজ শুনতে পায় তখন সাথে সাথে কম্পিউটারের দিকে দৌড়ে চলে যায়। সে সবগুলো ক্যামেরা চেক করে কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর সে আবার কম্পিউটার দিয়ে এই পুরো বিল্ডিংটা স্ক্যান করে আর কম্পিউটারে শো করে যে সে ছাড়াও এই বিল্ডিংয়ে আরও একজন মানুষ আছে। সাথে সাথে স্ক্রিন গ্লিচ করতে শুরু করে আর একটা দানবকে বাড়ির ভেতরে দেখা যায়। এটা দেখে স্যাম প্রচণ্ড ভয়ে স্ক্রিনটা অফ করে দেয় আর কম্পিউটার আবারও একটা স্ক্যান করে আর এবার কনফার্ম করে যে উপরের ফ্লোরগুলোতে আরও দুজন মানুষ রয়েছে। স্যাম কয়েকটা বাটন একসাথে চাপে আর ছাদ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সে দৌড়ে পাশের রুমে চলে যায় যেটা একটা কিচেন রুম ছিল, কিন্তু সেখান থেকেও অদ্ভুত সব আওয়াজ আসতে থাকে। এদিকে ফার্নিচারের পেছনে লুকিয়ে স্যাম ওভেনের রিফ্লেকশনে সেই দানবটাকে ফাইনালি দেখতে পায়, কিন্তু সৌভাগ্যবশত সে দানবটা তাকে দেখতে পায় না আর সামনের দিকে এগিয়ে চলে যায়। কিন্তু স্যাম যখনই দরজার দিকে এগোতে যাবে ঠিক তখনই সেখানে দ্বিতীয় আরও একটা দানব চলে আসে আর স্যামকে আবারও লুকিয়ে পড়তে হয়। যখন ওই দানবটাও চলে যায় তখন স্যাম দরজা দিয়ে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে। সে একটা বাথরুমে গিয়ে লুকায় আর ফার্নিচার দিয়ে দরজাটা ব্লক করে দেয়। হঠাৎ করে তার ওই আহত হাতে খুবই ব্যথা হতে থাকে। সে ব্যান্ডেজটা খুলে ফেলে আর দেখতে পায় যে তার চামড়ার উপরে অদ্ভুত একটা পদার্থ লেগে আছে। দানবগুলো তখন দরজা ভাঙতে শুরু করেছে আর স্যাম তখন শাওয়ারের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। ওরা যখনই ভেতরে ঢোকে তখনই স্যাম ভেন্টের ঢাকনাটা ভেঙে ফেলে আর একটা প্যানেল খুলে সেখান দিয়ে পালিয়ে চলে যায়। বাড়ির বাইরে তখন মার্ক আর ইজি এসে পৌঁছে গেছে আর তারা দেখতে পায় যে পুরো বিল্ডিংটা লকডাউন মোডে আছে। মার্ক স্যামকে কল করে কিন্তু সে কোনো জবাব পায় না। তখন সে গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যেতে শুরু করে আর ইজি তখনই কিছু একটা দেখতে পায় আর সে নিজেই দৌড়ে বাইরে চলে যায়। মার্কও তার পিছু পিছু যায় আর দেখতে পায় যে ইজি জঙ্গলের ভেতরে একটা আলোর দিকে ইশারা করছে। স্যাম আবারও করিডোরে ফিরে আসে আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে আর ঠিক তখনই দানবটা তার পা ধরে ফেলে আর তাকে নিচে ফেলে দেয়। একটু ধস্তাধস্তির পরে স্যাম দানবটার থাবাতে লাথি মেরে সেটাকে সরিয়ে দেয় আর সামনের দিকে এগোতে থাকে। স্যাম দেয়ালের মাঝখান দিয়ে আরেকটা জায়গাতে ঢুকে পড়ে যেখানে তার শরীরের ক্ষতগুলো জলজল করতে থাকে। অবশেষে সে একটা মই খুঁজে পায় আর একটা হ্যাচ দিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। সে যখন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল তখন তার ক্ষতগুলো আরও বেশি জলজল করতে শুরু করে আর সে দানবগুলোর আওয়াজও শুনতে পায়। কিন্তু তার পরিবারের লোকেরা যারা তাকে খুঁজছিল তারা কোনো আওয়াজই শুনতে পায় না। বাড়ির কাছের একটা রাস্তাতে উইলিয়াম আর অস্ত্রধারী তার টিম সেখানে পৌঁছে গিয়েছিল। সে তার টিমকে মনে করিয়ে দিয়ে বলে যে তোমরা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট কোনো কিছুর সঙ্গে লড়াই করতে যাচ্ছ, তাই সাবধানে থেকো। এরপর সে তাদের সার্চ করার জন্য পাঠিয়ে দেয় আর সোলজারেরা যখন বাড়ির বাকি অংশগুলোতে তল্লাশি করতে থাকে তখন উইলিয়াম বাংকারের ভেতরে চলে যায় আর সেখানকার সব কিছু তছনছ অবস্থায় দেখতে পায়। এদিকে জঙ্গলের ভেতরে স্যাম মাটিতে পড়ে যায় আর যখন সে বুঝতে পারে যে দানবগুলোর আওয়াজ তার একেবারে কাছে চলে এসেছে তখন সে দানবগুলোর কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে।
হঠাৎ করে একটা দানব স্যামের চিরকুটটা ধরে উপরে তোলে আর খুবই মায়াবী চোখে তার দিকে তাকায়। তারপর দানবটা তাদের নিজের ভাষায় স্যামকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? স্যাম খুবই অবাক হয়ে যায়, কারণ সে স্পষ্টভাবে দানবটার প্রত্যেকটা কথাই বুঝতে পারছিল। ঠিক তখনই আরও কিছু দানব তাদের সামনে চলে আসে, আর প্রথম দানবটা তাকে বলে যে আমরা তোমার অভাব খুবই অনুভব করছিলাম। স্যাম তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমরা কারা? তখন দানবটা বলে যে আমরা তোমার পরিবার। স্যাম তখনও খুবই কনফিউজ ছিল। তখন দানবটা তার কপাল স্যামের কপালের সঙ্গে লাগিয়ে দেয় আর বলে, মনে করার চেষ্টা করো। আর ঠিক তখনই স্যামের মাথার ভেতরে পুরো ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায়। আমরা জানতে পারি যে স্যাম নিজে আসলে একটা এলিয়েন, আর তার পরিবার অনেক বছর আগে এই পৃথিবীতে ক্র্যাশ করেছিল। উইলিয়ামের একটা টিম তাদেরকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু এলিয়েনেরা তাদের হাত থেকে পালিয়ে চলে যায়। সেই পালানোর সময় স্যাম তার পরিবার থেকে আলাদা হয়ে যায়, আর সে একটা ডিভাইস দিয়ে নিজের শরীরটাকে একদম মানুষের মতো বানিয়ে ফেলে। উইলিয়াম যখন তাকে খুঁজে পেয়েছিল তখন তাকে একদম একটা ছোট্ট মেয়ের মতো দেখাচ্ছিল, আর তাই সেদিনই উইলিয়াম তাকে দত্তক নিয়ে নেয়। কিন্তু তবুও তার এলিয়েন পরিবার তাকে খোঁজা কখনোই বন্ধ করেনি, কারণ তারা জানতো যে এই রূপ বদলানোর বিষয়টা কয়েক বছর পর এমনিতেই শেষ হয়ে যাবে। ওরা আসলে স্যামের ক্যাপসুলটা ভেঙে তাকে জাগিয়ে তুলেছিল। তো বর্তমান সময়টাতে আমরা দেখতে পাই যে মার্ক আর ইজি স্যামকে এলিয়েনদের মাঝে ঘেরা অবস্থায় দেখতে পায়। ইজি তার মায়ের এই উজ্জ্বল শরীর দেখে খুবই ঘাবড়ে যায়, কিন্তু স্যাম তাকে ভরসা দিয়ে বলে যে ভয় পেও না মা, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। ঠিক তখনই উইলিয়াম সেখানে চলে আসে আর বলে যে আমি সব সময় জানতাম যে তুমি আসলে কি। আমি তোমাকে অ্যাস্ট্রোনট হওয়ার জন্য ইন্সপায়ার করেছিলাম, আর ইচ্ছে করে তোমাকে ওই মিশনে পাঠিয়েছিলাম যাতে করে তোমার এলিয়েন পরিবারকে আবারও পৃথিবীতে ডেকে আনা যায়। আমরা এটা জানতাম না যে তোমার পরিবার আসলে পৃথিবীতেই রয়ে গিয়েছিল। উইলিয়াম এখন ওই এলিয়েনগুলোকে সরকারের প্রপার্টি বানাতে চায়, আর এই কাজের জন্য সে তার টিমকে ডেকে পাঠায়। এখন উইলিয়াম স্যামকে বলে যে তোমার পরিবারকে স্যারেন্ডার করতে বলো, কিন্তু স্যাম সোজা না করে দেয়। উইলিয়াম যখন বন্দুক বের করে, মার্ক তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাকে কয়েকটা ঘুষিও মারে। আর এই পুরো ঘটনার ভেতরেই স্যামের মানুষ রূপে থাকার সময় শেষ হয়ে যায়। সে তার আসল এলিয়েন রূপে ফিরে আসে। আর সোলজারেরা যখন তাদের একদম কাছাকাছি চলে আসে, তখন মার্ক স্যামকে বলে যে নিজের কথা চিন্তা করো স্যাম, তুমি এখন এখান থেকে পালাও। ইজি তখন তার হাতটা বাড়িয়ে দেয়, আর স্যাম তার এলিয়েনের থাবা দিয়ে ইজির হাতটা স্পর্শ করে। তারপর সে তার পরিবারের সাথে এখান থেকে পালিয়ে যায়। সোলজারেরা সেখানে পৌঁছানোর আগে এলিয়েনেরা খুবই দ্রুত আর উজ্জ্বল একটা স্পেসশিপে করে পৃথিবী ছেড়ে চলে যায়, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বেশ অদ্ভুত লাগছে এই মুভিটা আমার কাছে, যে এলিয়েন যে খুঁজতে গেছে সে নিজেই আসলে এলিয়েন। যাই হোক, কেমন লাগলো মুভিটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।